বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ইয়ার এবং বিএসএস ডিগ্রি পাস প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আজকে আমাদের নবম লেকচার ওয়ার্কশিট অধ্যায় থেকে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ নিয়ে আলোচনা করেছি। অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর উপর ভিত্তি করেই আমাদেরকে ওয়ার্কশিট প্রস্তুত করতে হবে। ওয়ার্কশিট বা কার্যপত্র আসলে হিসাবের কোনো ধাপ নয়, এটি হলো নির্ভুলভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করার একটি পদক্ষেপ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই জেনে নেওয়া যাক ওয়ার্কশিট বা কার্যপত্র কাকে বলে। সাধারণত রেওয়ামিল তৈরির পর এবং আর্থিক বিবরণী তৈরির পূর্বে নির্ভুল হিসাব তথ্য উপস্থাপনের লক্ষ্যে যে খসড়া কাজ করা হয় তাই ওয়ার্কশিট বা কার্যপত্র। অর্থাৎ রেওয়ামিল তৈরির পর এবং আর্থিক বিবরণীসমূহ তৈরির পূর্বে কার্যপত্র তৈরি করা হয় রেওয়ামিল তৈরির পরে এবং আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে, অর্থাৎ মাঝামাঝি অবস্থান। রেওয়ামিল এবং আর্থিক বিবরণীর মাঝামাঝি অবস্থান হলো ওয়ার্কশিট। এই ওয়ার্কশিট প্রস্তুত করা হয় আর্থিক বিবরণী নির্ভুলভাবে প্রস্তুতিস্বরূপ। এটি প্রকৃতপক্ষে হিসাব প্রক্রিয়ার কোনো ধাপ নয়, বরং আর্থিক বিবরণীসমূহ নির্ভুলভাবে রচনার জন্য একটি পূর্ব প্রস্তুতি। তো আমাদের হিসাব প্রক্রিয়ার ধাপসমূহ যেমন জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, আর্থিক বিবরণীসমূহ, এগুলো হলো হিসাব প্রক্রিয়ার ধাপসমূহ। এই ধাপসমূহের মধ্যে কার্যপত্র নেই, কারণ কার্যপত্র হিসাব প্রক্রিয়ার কোনো ধাপ নয়। তো এই পর্যায়ে আসা যাক, কার্যপত্রের জন্য কি কি তথ্য দেওয়া থাকে। কার্যপত্র প্রস্তুত করতে গেলে আমাদের কোন কোন বিবরণী বা কী ধরনের তথ্য দেওয়া থাকবে। কার্যপত্র প্রস্তুতির জন্য একটি অসমন্বিত রেওয়ামিল দেওয়া থাকতে হবে এবং প্রয়োজনীয় সমন্বয় দেওয়া থাকতে হবে। অর্থাৎ কার্যপত্র প্রস্তুতির জন্য আমাদের দুই রকমের তথ্য থাকতে হবে। একটি হলো অসমন্বিত রেওয়ামিল এবং অপরটি হলো প্রয়োজনীয় সমন্বয়। এই অসমন্বিত রেওয়ামিল এবং সমন্বয়গুলোর উপর ভিত্তি করেই আমরা কার্যপত্র প্রস্তুত করব। কার্যপত্র যে ছকে প্রস্তুত করা হয়, আমরা এখন একটু সেটি দেখতে চাই। কার্যপত্রের ছক সাধারণত 8, 10 বা 12 কলাম বিশিষ্ট হয়ে থাকে। কার্যপত্রের ছক সাধারণত 8, 10 বা 12 কলাম বিশিষ্ট হয়ে থাকে, তবে 10 কলাম বিশিষ্ট কার্যপত্রই বেশি ব্যবহার হয়। যেমন নিচে একটি উদাহরণ দেওয়া হলো। আমরা যদি একটু খেয়াল করি, শুরুতেই যে কলামটি রয়েছে সেটির শিরোনাম হলো অ্যাকাউন্টস টাইটেল। তারপরে যে কলামটি রয়েছে সেটির নাম হলো ট্রায়াল ব্যালেন্স।
অর্থাৎ রেওয়া মিল। এই ট্রায়াল ব্যালেন্স আবার দুটি কলামে বিভক্ত, একটি হলো ডেবিট এবং অপরটি হলো ক্রেডিট। তারপরে যে কলামটি রয়েছে সেটি হলো অ্যাডজাস্টমেন্টস অর্থাৎ সমন্বয় সমূহ। এই সমন্বয় সমূহের কলামটিও দুটি ভাগে বিভক্ত, ডেবিট এবং ক্রেডিট। তারপরে হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ সমন্বিত রেওয়া মিল। রেওয়া মিল এবং সমন্বয় এই দুটোর দ্বারাই প্রস্তুত করা হচ্ছে সমন্বিত রেওয়া মিল বা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এখানেও ডেবিট এবং ক্রেডিট কলাম রয়েছে। তারপর হলো ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ রয়েছে। তারপরে সর্বশেষ হলো ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটে আমরা ডেবিট এবং ক্রেডিট উল্লেখ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, ব্যালেন্স শিটে ডেবিট কলাম এবং ক্রেডিট কলামের পরিবর্তে যদি কেউ অ্যাসেট, ডেবিটের পরিবর্তে অ্যাসেট এবং ক্রেডিটের পরিবর্তে লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি এই কথাগুলো ব্যবহার করতে পারে। তো এখানে আমাদের একটি বিষয় দেখতে হবে, সেটি হলো আমরা যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা সমন্বিত রেওয়া মিল প্রস্তুত করলাম, এই সমন্বিত রেওয়া মিল থেকে আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে হিসাবগুলোকে স্থানান্তর করতে হবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা সমন্বিত রেওয়া মিলের যে হিসাবগুলো ডেবিট পাশে থাকবে সেই হিসাবগুলোতে দুই রকমের হিসাব থাকবে, একটি হলো অ্যাসেট এবং অপরটি হলো এক্সপেন্স। আমি আবার বলতে চাচ্ছি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট কলামে যে হিসাবগুলো অন্তর্ভুক্ত হবে সেগুলো হয় অ্যাসেট না হয় এক্সপেন্স। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট কলামে যে হিসাবগুলো রয়েছে সেই হিসাবগুলো হয় ইনকাম স্টেটমেন্ট এর ডেবিট দিকে নতুবা ব্যালেন্স শিট এর ডেবিট দিকেই বসাতে হবে। অর্থাৎ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যে হিসাবগুলো ডেবিট দিকে আছে সেগুলোকে হয় ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে না হলে ব্যালেন্স শিটের ডেবিট পাশে হিসাবভুক্ত করতে হবে। এখন কোনগুলো ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে এবং কোনগুলো ব্যালেন্স শিটের ডেবিট পাশে হিসাবভুক্ত করতে হবে, যেগুলো এক্সপেন্স সেগুলো ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে এবং যেগুলো অ্যাসেট সেগুলো ব্যালেন্স শিট এর ডেবিট পাশে হিসাবভুক্ত করতে হবে। একইভাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট কলামে আমরা ইনকাম বা রেভিনিউ এবং লায়াবিলিটিস ও ওনার্স ইকুইটি এই তিন রকমের হিসাবভুক্ত করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এর ক্রেডিট পাশে আমরা তিন রকমের হিসাবভুক্ত করে থাকি। একটি হলো ইনকাম বা আয়, আরেকটি হলো লায়াবিলিটিস বা দায় এবং অপরটি হলো ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে যে হিসাবগুলো রয়েছে সেগুলো হয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে না হলে ব্যালেন্স শিট এর ক্রেডিট পাশে হিসাবভুক্ত হবে। ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ইনকামগুলোকে স্থানান্তর করব। ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে যে ইনকামগুলো হিসাবভুক্ত করেছিলাম সেগুলোকে স্থানান্তর করব। তারপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে আমরা যে দায় এবং মালিকানা সত্ত্বকে হিসাবভুক্ত করেছিলাম সেগুলোকে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে আমরা হিসাবভুক্ত করব। এভাবেই হিসাবভুক্ত করে আমরা আমাদের ওয়ার্কশিট
প্রস্তুত সম্পন্ন করব। আমাদের যে ইনকাম স্টেটমেন্ট তৈরি হলো, এই ইনকাম স্টেটমেন্টে আমরা একটি উদ্বৃত্ত পাব। হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে রাখা ভালো বা বলে রাখা প্রয়োজন, যেটি হলো যে আমাদের ট্রায়াল ব্যালেন্স শুরুতেই রয়েছে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাস এবং ক্রেডিট পাস মিলে যাবে। তারপরের কলামে রয়েছে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের ডেবিট এবং ক্রেডিট পাসের যোগফলও মিলে যাবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেরও ডেবিট পাস এবং ক্রেডিট পাসের যোগফল মিলে যাবে। হ্যাঁ, এখন ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাস এবং ক্রেডিট পাস সাধারণত মিলে না। যদি ক্রেডিট পাসের যোগফল ডেবিট পাস অপেক্ষা বেশি হয়, অর্থাৎ আয় ব্যয়ের চেয়ে বেশি হয়, তাহলে নেট প্রফিট হবে। আর যদি ডেবিট পাসের যোগফল অর্থাৎ ব্যয় ক্রেডিট পাসের তুলনায় আয়ের চেয়ে বেশি হয়, তাহলে হবে প্রফিট। যদি ডেবিট পাসের যোগফল অর্থাৎ খরচের যোগফল বেশি হয় আয়ের চেয়ে, তাহলে লস হবে। এই উদ্বৃত্তকে আমরা ব্যালেন্স শিটের ডেবিট পাসে স্থানান্তর করব। আবার যদি ক্রেডিট পাসের যোগফল বেশি হয়, তাহলে আমরা বুঝব আয় বেশি হয়েছে অর্থাৎ লাভ হয়েছে। এই উদ্বৃত্তকে আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট পাসে স্থানান্তর করব। এ হলো আমাদের মোটামুটি কার্যপত্রের ছক সংক্রান্ত আলোচনা। আরেকটু কথা বলা যেতে পারে, আবার যখন 8 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট প্রস্তুত করা হয়, তখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এর কলামটি বাদ দিতে হয়। আমরা উপরে 10 কলাম বিশিষ্ট একটি ওয়ার্কশিট এর নমুনা ছক দেখলাম। সেখানে থেকে আমরা যখন 8 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট প্রস্তুত করব, তখন আমাদেরকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এর এই কলামগুলো বাদ দিতে হবে। আবার যখন আমরা 12 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট প্রস্তুত করব, তখন এই 10 কলাম ওয়ার্কশিটের সাথে ইনকাম স্টেটমেন্টের পরে রিটেনড আর্নিং স্টেটমেন্ট শিরোনামে দুটি কলাম যুক্ত করতে হবে। এটি হলো যে আমরা যে কলামটি যুক্ত করব, রিটেনড আর্নিং স্টেটমেন্ট নামে দুটি কলাম যুক্ত করব। আর তখন 12 কলাম বিশিষ্ট যে ওয়ার্কশিটটি প্রস্তুত হবে, সেটি হবে মূলত কোনো কোম্পানির প্রস্তুতকৃত ওয়ার্কশিট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্স নিয়ে আলোচনা করতেছি, এই কোর্সে আমাদের কোম্পানির ওয়ার্কশিট প্রস্তুত সংক্রান্ত সমস্যা খুব কমই আসবে। এখানে মূলত এক মালিকানা প্রতিষ্ঠানের বা এক মালিকানা কারবারের ওয়ার্কশিট প্রস্তুত সংক্রান্ত বিষয়াদি নিয়েই বেশি আলোচনা করা হয়ে থাকে। তো এই হলো আজকের আমাদের আলোচনা। আমি আশা করি তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছ। আর আমার আলোচনায় যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয়, তাহলে আমাদের এই লেকচারটি যেই পেজে আপলোড করা হবে, সেই পেজে তোমরা তোমাদের কোশ্চেন উপস্থাপন করবে। আমি নেক্সট ক্লাসে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলবে, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।